অন্যান্য চ্যানেলগুলোর সাথে মাই টিভির এই যে আমি যে অনুষ্ঠানটা করি টক শো বা এখানে আসা, এটার ডিফারেন্সটা হলো যে এটা মনে হয় আমার নিজের বাড়ি। আজকের এই দিনে ৫ই আগস্টের পর বাংলাদেশটা একটা নতুন একটা পর্যায়ে এসেছে। আপনি যদি গ্রামের আপামর জেলে, মুচি, তারপর শেষে ধরুন খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, তারা যদি কোনো স্ক্রিন দেখে, তো সেই স্ক্রিনের মধ্যে আপনি মাই টিভিকে ১ নম্বর পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে মাই টিভি নিশ্চয় সৃষ্টিতে বিস্ময় আপনাদের প্রিয় চ্যানেল। আজ হাঁটি হাঁটি পা করে অনেকগুলো প্রায় ২ দশক অতিক্রম করে নতুন একটি বর্ষে পদার্পণ করছে। আজকে মাই টিভির জন্মদিন। আজকের এই সময়ে মাই টিভি পরিবারের পক্ষ থেকে অগণিত দর্শক, শ্রোতা, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা যে যেখানে বসে দেশে কিংবা প্রবাসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, আমরা মাই টিভি পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, আজ আমরা শিরোনাম দিয়েছি গণমাধ্যম ও গণমানুষের প্রত্যাশা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় দুজন মুখ পরিচয় করে দিচ্ছি। ডান পাশে রয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রনি ভাই, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং বাঁ পাশে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। রনি ভাই, প্রথমে আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই শুনেছেন, সেটি হচ্ছে ২০০৬ থেকে মাই টিভির মূলত পথ চলা শুরু। ২ দশকের এই পথ চলায় খুব কাছাকাছি আপনাকে আমরা মাই টিভি পেয়েছি। মাই টিভির এই পথ চলাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যদিও এই প্রশ্নটা করতে একটু একটু ভয়ে ভয়ে করছে, কারণ আপনি তো নির্মোহভাবে বিশ্লেষণ করেন অনেক কিছু। তারপরও যেহেতু একটি বিপ্লব, একটি অভ্যুত্থানের পরে নতুন একটি সময় এসেছে, সেখানে আমরা নির্ভয়েই প্রশ্নটা করলাম। না, প্রথমত যে এই প্রতিষ্ঠানটির সঙ্গে জি, আমার যে সম্পর্কটা ত্রিমাত্রিক। প্রথম সম্পর্কটা হলো যে এর যারা মালিক পক্ষ, তাদের সঙ্গে আমার এই চ্যানেল প্রতিষ্ঠা হওয়ার সংলগ্ন থেকেই ব্যক্তিগত সম্পর্ক। তো সেই ধরনের একটা ফেলোশিপ, যে কোনো একটা মালিকের সাথে যদি সম্পর্ক থাকে, তার প্রতিষ্ঠানের প্রতি একটা সঙ্গতের কারণেই সফট কর্নার থাকে। দ্বিতীয়ত, আমি যখন সংসদ সদস্য হলাম, তখন এই যে টক শোতে আসা, মাই টিভিতে অনেক অনুষ্ঠান করেছি, অনেকবার এসেছি, এই আজকের দিনে এসেছি। অন্যান্য চ্যানেলগুলোর সাথে মাই টিভির এই যে আমি যে অনুষ্ঠানটা করি টক শো বা এখানে আসা, এটার ডিফারেন্সটা হলো যে এটা মনে হয় আমার নিজের বাড়ি। বাহ! মানে আমার এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার একটা মালিকানা আছে। এটা আত্মিকতা হতে পারে, অন্য যে কোনোভাবে হোক না কেন। এটা আমি অন্য কোনো টেলিভিশনে, হ্যাঁ, আমি যেমন চ্যানেল আইতে যখন যাই, আমার এরকম একটা ফিলিংস হয়। চ্যানেল আইতে যাই, এরকম একটা ফিলিংস হয়। ঠিক এই ফিলিংসটি অন্য কোনো টেলিভিশনে পাই না, যেটা মাই টিভিতে আসার পরে আমরা কৃতজ্ঞ এটা পাই। ২ নম্বর হলো যে মাই টিভির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হলো আমজনতার অনুষ্ঠান। এখানে যে নাটকগুলো দেখানো হয়, যে সিনেমাগুলো দেখানো হয়, এগুলো হলো আমাদের দেশের 90% সাধারণ মানুষের যে চিন্তা চেতনা। এটা তথাকথিত শহরে টিভি নয়, বা এটা বিবিসি বা ওই রকম সিএনএনের মতো নয়। তবে আবহমান বাংলার, সেটা ধানের শীষ বলেন, নৌকা বলেন বা দাড়িপাল্লা বলেন, এই যে বা জাতীয় পার্টি লাঙল বলেন, তো এই প্রতীকগুলোর পেছনে যে খেটে খাওয়া দাড়িপাল্লা বলবেন না? ওই দাড়িপাল্লা বলেছি। আচ্ছা, দাড়িপাল্লা বলেছি। অর্থাৎ বাংলাদেশের মেজর যে রাজনৈতিক দলগুলোর তৃণমূল বা প্রান্তিক পর্যায়ের যারা কর্মী এবং সমর্থক, জি, তারা বিনোদনের জন্য, তাদের বিনোদনের জন্য 90%, অর্থাৎ প্রান্তিক লেভেলের যারা জনগণ, বিনোদনের জন্য কিন্তু মাই টিভিকেই তারা ১ নম্বর পছন্দ করে। এখন শহরে হয়তো অন্য টেলিভিশন যারা খবর দেখে বা রিপোর্টিং দেখে বা অন্য কোনো ডকুমেন্টারি দেখে, বা দেখা গেল যে দীপ্ত টেলিভিশন সুলতান সুলেমান বলে করে খুব বিখ্যাত হয়ে গেছে, কিন্তু একটা সার্টেন ক্লাস অফ পিউপিলের কাছে। কিন্তু আপনি যদি গ্রামের আপামর জেলে, মুচি, তারপর শেষে ধরুন খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, তারা যদি কোনো স্ক্রিন দেখে, তো সেই স্ক্রিনের মধ্যে আপনি মাই টিভিকে ১ নম্বর পাবেন। মাই টিভিকে ১ নম্বর পাবেন। তো কাজেই এটা টিকে আছে। আর যতদিন পর্যন্ত তাদের এই চরিত্র, যে চরিত্রের কারণে আমি আজ প্রশংসা করলাম, এই চরিত্রগুলো যদি তারা ধরে রাখতে পারে, আমি মনে করি না যে কোনো যে অশুভ শক্তি এই পথ চলাকে রুদ্ধ করে দিতে পারে। জি, ধন্যবাদ। আমি কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে ফিরি। আপনি একটা পত্রিকার সম্পাদক এখন।
এবং আপনি নিজে গণমাধ্যম কর্মীও বটে। সেখানে রনি ভাইয়ের বিশ্লেষণ করেছেন। প্রথমত আমাদের নিজেদেরই একটু পর্যালোচনা আপনার কাছ থেকে শুনতে চাই। তা হচ্ছে যে আমরা মাই টিভি কর্তৃপক্ষ তৃণমূলের খবরগুলোকে, যেখানে হয়তো কোনো দিন কোনো টেলিভিশনের ক্যামেরা পৌঁছেনি, সেখানে মাই টিভির ক্যামেরা পৌঁছে যাচ্ছে। মাই টিভির খবরে মাই টিভির চেয়ারম্যান মহোদয়, আমরা শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভির নাসিরউদ্দিন সাথী তাকে আজকের অনুষ্ঠান থেকে। তো সেইখানে তিনি নির্দেশনা দিয়েছেন যে একদম যেখানে কেউ পৌঁছে না সেই জায়গাগুলো যেন পৌঁছে যায়, এবং ফার্স্ট না বাট তাদের কথাগুলো তুলে আনতে হবে, এবং রনি ভাই সেই বিষয়টি বলেছেন। এটিকে কিভাবে দেখছেন? এটিকে নিয়ে কতটা দূর আগানো সম্ভব বলে মনে করেন, আর কি আপনার পরামর্শ আমাদের প্রতি? ধন্যবাদ। প্রথমে একজন গণমাধ্যম কর্মী হিসাবে মাই টিভির এই যে দীর্ঘ পথ চলা 2 দশক পেরিয়ে গেছে, আমি একজন সাংবাদিক হিসাবে আপনাদের এই মাইল ফলক আপনারা স্পর্শ করেছেন, এই মাইল ফলকে এসে এখানকার যারা সাংবাদিক এবং অন্যান্য যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট আছেন সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং সাথে সাথে অভিনন্দন জানাই বাংলাদেশের গণমাধ্যমের প্রত্যেকটি কর্মীকে। এই জন্যই জানাই যে আমরা তো আসলে মূলত একটি পরিবারেরই মানুষ। আমাদের হয়তো প্ল্যাটফর্মগুলো তো ভিন্ন ভিন্ন, বাট আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি সব জায়গায় কিন্তু আমি নিজেকে আমার নিজের গণমাধ্যমই মনে হয়। এখানে আমি খুব একটা আত্মিক সম্পর্ক আমার মনে হয় আছে। যে আমি দীর্ঘদিন প্রায় 38 বছরের সাংবাদিকতা আমার শেষ হয়েছে, আমি 39 বছরে পদার্পণ করেছি সাংবাদিকতার জীবনে। তো আমার যেই যতটুকুই অভিজ্ঞতা হয়েছে, যতটুকুই দেখেছি, মানে একবারে স্ট্রিচ আমি সাংবাদিকতা করেছি, মানে আমি কখনোই আমার ব্রেক হয় নাই। তো এই কথা মাই টিভি আমি যতটুকু দেখেছি, যেটা বললেন যে আসলে আমাদের দেশে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন পট পরিবর্তনে, বিভিন্ন নানা কারণে, নানা ধরনের অনেক সময় সরকার বা সরকারের বাইরেও নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়। বিদেশেও আছে, তো বাংলাদেশে অনেক, আমাদের মতো দেশগুলিতে একটু বেশি আছে। বিশেষ করে গত 17-18 বছরে তো আমরা দেখেছি আমাদের অনেক, মানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে আপনার আরও অন্যান্য নানা কারণে আমরা অনেক কিছু বলতে পারি না। এর মধ্য দিয়েও আপনার অনেক জিনিস, অনেক সত্যকে আমরা মানে উপস্থাপন করতে পারিনি, প্রিন্ট মিডিয়াতেও পারিনি, ইলেকট্রনিক মিডিয়াতেও পারিনি, অনলাইনেও পারিনি। তো সেটা আমাদের একটা ব্যর্থতা, সবারই ব্যর্থতা। কারণ এই ধরনের একটা মানে কি বলে, একটা অটোক্রেটিক রেজিমের মধ্যে যখন, যেখানে গণতন্ত্রই থাকে না, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় থাকবে? আমরা এটা নিয়ে ফাইটও করেছি। আচ্ছা, যাই হোক, সে কথা তো অনেক লম্বা আলোচনা। আমি যেটা মনে করি যে আজকের এই দিনে 5ই আগস্টের পর বাংলাদেশটা একটা নতুন একটা পর্যায়ে এসেছে। তো এখন আমি মনে করি অনেক কিছু বলা যায়, এবং আমরা বলছি, এবং অনেক কিছু লেখা যায়, লেখা যায়। আপনাকে একটু ইনফরমেশন দেই, আমি মাই টিভির কথাটা শেষ করি। এই যে এটা কথারই সুবিধার্থে, সেটি হচ্ছে আজকে আমরা প্রতি বছর আনন্দ আয়োজন করি এই বার্ষিকীতে, কিন্তু আজকে আমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমরা কিন্তু আনন্দ আয়োজন করিনি, কারণ প্যালেস্টাইনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে এবং সমর্থন জানিয়ে তাদের সেভ প্যালেস্টাইন, এই জন্য আমরা সব আনন্দ উৎসব মাইনাস করেছি। এবং আমাদের 2 দিন আগেও আমাদের একমাত্র টেলিভিশন হিসেবে আমাদের স্ক্রিনে সেভ প্যালেস্টাইন ডগি প্রদর্শন করা হয়েছে। এটা অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ। শুধু প্রশংসনীয় নয়, এই যে মানে আসলে এটা আরেকটা প্রসঙ্গে আলোচনা করতে হয়, যে এই যে দেখেন যে প্যালেস্টাইনে যে আজকে 70 বছরের বেশি সময় ধরে এই যে নিরীহ মানুষগুলোকে বিভিন্ন সময়ে এভাবে শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা, মানে বর্বরতার, মানে আমরা যে দাবি করি যে আমরা একটা, মানে এখন পৃথিবীতে আমরা একেবারে গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির একটা, মানে একটা উচ্চতর একটা পর্যায়ে আছি, সেগুলোর সঙ্গে কি এই যে চিত্রটা যে দেখছি প্রতিদিন শিশু মারা যাচ্ছে এবং প্ল্যান করে করে আপনার মানুষ মেরে ফেলা, এবং আমরা মনে হয় যেন আমরা এটা কি আমাদের এই বাকি আমরা যে এই চাকচিক্য দেখছি এগুলোর সাথে টোটালি একটা কন্ট্রাস্টিং একটা সিনারি আমরা দেখতে পাচ্ছি। এই যে মানবতার কথা বলছে, আবার তারাই কিন্তু দেখা যাচ্ছে তারাই মানবতার বিরুদ্ধে কাজ করছে। তো কারণ যাই হোক, এটা অন্য আলোচনা যাচ্ছে না, সেটা হয়তো ধর্মভিত্তিক এক ধরনের বিষয়,
আমি ওই আলোচনায় আজকে আর যাব না। আমি যেটা বলছি যে মাই টিভি যে প্যালেস্টাইনিয়ানদের পক্ষে করে বাংলাদেশ যেরকম পুরো বাংলাদেশকে আমি মনে করি যে আমাদের ফিলিস্তিনি ভাইদের পক্ষে আছে, মানে অবস্থান নিয়েছে, তাদের পাশে আছে, এটা তো ডেফিনেটলি আমরা এটা আমরা খুব এটা ওন করি আমরা, এবং মাই টিভি সেই সঙ্গে আছে, এটা খুবই আমরা খুশি হয়েছি। এবং এই আমরা যাতে প্যালেস্টাইনিয়ানরা যারা অতি দ্রুত আমরা তাদের ভূখণ্ডে তাদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কায়েম করতে পারে সে কামনা করবো আজকে। আরেকটা জিনিস এটা বলি না, যেটা আমি তো অন্য প্রসঙ্গে চলে গেছিলাম, মাই টিভির যে বিষয়টা যে আপনারা বলেন যে প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন, আসলে গণমাধ্যম তো আমরা বলি, গণমাধ্যম একটি সত্যিকারের গণমাধ্যম হয়ে ওঠার জন্য যেই ইনগ্রিডিয়েন্টগুলি লাগে সেটা একটা বড় ইনগ্রিডিয়েন্ট আপনাদের মধ্যে আছে। এই যে মানে বাংলাদেশ তো সব জায়গাতে একরকম না, এখন যদিও অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় যাওয়া যায়, রাস্তাঘাট হয়েছে, তারপরে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে এবং এসব জায়গায় অনেক কিছু আছে যেগুলো আপনি বাংলাদেশের মিডিয়া আসে না। মানুষের দুঃখ কষ্ট হাসি কান্না এইগুলোকে তুলে আনার জন্য, মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য এই যে উদ্যোগ মাই টিভির, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দিক থেকে। গণমাধ্যমকে এনরিচ করার জন্য দরকার এবং গণমাধ্যমকে গণমাধ্যম হয়ে ওঠার জন্য দরকার। অনেক ধন্যবাদ রনি ভাই। আমি ঠিক আসলে দেশের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা করব, তার আগে একটু সামলাতে পারছি না আলোচনাটা করার জন্য। যদিও অনেকে বলে থাকেন যে গণমাধ্যম তো মূল্যবোধ নিরপেক্ষ, তারা অন্যটা তুলে ধরবে, নিজেরা সেই আবেগটা প্রকাশ করবে কিনা, যেমনটা আমরা করেছি। আজকে স্ক্রিনে বলতেই হয় আমাদের সিও তৌহিদ আফ্রিদি তিনি উদ্যোগ নিয়ে এই যে ডগি প্রদর্শন করেছে। কেউ কেউ তখন বলছিল যে এই আলাদা করে সেভ প্যালেস্টাইন এটা প্রদর্শন করবে কিনা, কিন্তু আমরা করেছি এবং দিনব্যাপী রেখেছি। তারপরে হচ্ছে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে গত 2 বছরে 4টি বাচ্চা যারা ছোটবেলা 2 বছর বয়সে হারিয়ে গিয়েছিল, আমাদের রিপোর্টিং এর মাধ্যমে এরকম 4টি বাচ্চা তার পরিবার ফিরে পেয়েছে। রিপোর্ট শেষ করে দিয়েছি তা না, কোথা থেকে হারিয়েছে পুলিশের সেই তথ্য নিয়ে আমরা খুঁজে বের করেছি। সুতরাং এটিগুলো কি আমাদের কাজের মধ্যে পড়ে কিনা, বা এইগুলো কি কিভাবে দেখছেন একজন সমাজকর্মী হিসেবে? প্রথমত কোনো ভালো কাজেরই নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। ভালো কাজ অসীম এবং ভালো কাজের কোনো বৃত্ত নেই, এটা কোনো সার্কেলের মধ্যে আপনি রাখতে পারবেন না। এখন সাংবাদিকতা পেশার মধ্যে আপনি যদি মনে করেন যে আমার দায়িত্ব শুধুমাত্র ছাপিয়ে দেওয়া, হতে পারে, সেটা অনেকে আছে, তারপরে কি হলো না হলো এটা আমার খোঁজ খবর দরকার নাই। তো আপনি যদি মনে করেন যে না আমি শুধু ছাপিয়ে দিলাম না, আমি এইটাকে জনমত তৈরি করলাম, তাকে এস্টাবলিশ করলাম, প্রতিষ্ঠা করলাম, পুনর্বাসন করলাম এবং একটা দৃষ্টান্ত স্থাপন করলাম যেন আমার মতো আরও অনেকে যেন এই কাজটি করতে পারে। তো এভাবে যদি আপনি আপনার কর্মে এগিয়ে যান শুধু, এবং সেখানে যেটাকে আমরা ইংরেজিতে বলি বেনিভোলেন্টনেস, সেটা থাকে, তখন আসমান থেকে এক ধরনের একটা বরকত চলে আসে, এটা রহমত চলে আসে। কারো প্রশংসা বা কারো অ্যাক্রিডিটেশন দরকার হয় না। যে কাজগুলো আপনি স্বতঃস্ফূর্তভাবে করেন এবং যে কাজের জন্য মানুষের হৃদয়ে এক ধরনের অনুভূতি তৈরি হয়, মানুষের জন্য আপনি যদি করেন এবং সেই মানুষ যদি আপনার জন্য দোয়া করে, আপনি আপনার কর্মে সফলতা লাভ করবেন, বরকত লাভ করবেন। এই গেল এক। 2 নম্বর হলো যে অন্য মানুষের সঙ্গে আমাদের সাধারণ মানুষের যে ডিফারেন্স, বা অন্য পশুর সঙ্গে বা অন্য প্রাণীর সঙ্গে আমাদের যে ডিফারেন্স, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো এবং মন্দ দুটো বিচার এবং বিশ্লেষণ করার ক্ষমতা দিয়েছেন, যেটাকে বলা হয় উইজডম বা প্রজ্ঞা। তো এখন ইন্টেলেকচুয়ালি বা এই প্রজ্ঞার জায়গাতে গিয়ে, বুদ্ধির জায়গাতে গিয়ে মানুষ যখন করাপ্ট হয়ে পড়ে, এই আমাদের সাংবাদিকদের মধ্যেই দেয়ার আর হিউজ আমাদের কলিগ অনেকে আছেন যারা দেখতে শুনতে খুব ভদ্র, অলি আল্লাহ গাউস কুতুবদের মতো তাদের চেহারা, কিন্তু ইন্টেলেকচুয়ালি করাপ্টেড। এবং এই মানুষগুলো, এই যারা ইন্টেলেকচুয়ালি করাপ্টেড, এদের প্রতি আল্লাহর গজব, একেবারে অনিবার্য গজব নাজিল হয়ে যায়। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য সৃষ্টি থেকে মানুষকে যে আলাদা করেছেন, তার 1 নম্বর এলিমেন্ট হলো আপনার উইজডম। তো সেই উইজডমের জায়গাতে যদি আপনি করাপশন ঢুকিয়ে দেন, ফলে আমাদের এই সংবাদপত্র জগতে
আমি তো উনি আমরা প্রায় সমসাময়িক 1 বছর আগে কথা হলো, উনি 85-তে শুরু করেছেন, আমি 86-তে সাংবাদিকতা শুরু করলাম। তো এ সময়ের মধ্যে কত পত্রিকা এলো, কত রথী এলো, কত মহারথী এলো, কত নায়ক এলো, কত মহানায়ক এলো, হারিয়ে গেল এবং আমরা তাদের নামও জানি না। অনেক ব্যক্তি ঘৃণিত হয়ে গেছে। জি, আবার অনেক ব্যক্তি এরকম ইন্টেলেকচুয়ালি করাপ্টেড ছিলেন না, আবার ওনাদের মতো নায়ক মহানায়ক ছিলেন না, কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা ভরে, সম্মান ভরে স্মরণ করি। আমি যেমন নির্মল সেনের কথাই যদি বলি, সন্তোষ গুপ্তের কথাই যদি বলি, আমার ভিতরে যে ধরনের একটা আবেগ তৈরি হয় এই দুই ব্যক্তিকে নিয়ে, এরকম তো অনেককে নিয়ে হয় না, অনেককেই না হয় না। অথচ নির্মল সেন সাহেবের চাইতেও অনেক বড় বড় সাংবাদিক প্রেস ক্লাবে ঘোরাফেরা করেছে। নিশ্চয়ই। তো সেই দিক থেকে এই যে আপনারা যে কাজগুলো কথা বললেন, তৌহিদ সাহেব আপনাদের সিইও যিনি করেছেন বা আপনারা যে কাজগুলো করছেন, ওই কাজের মধ্যে যদি আপনাদের যে উইজডমটা থাকে, অর্থাৎ আল্লাহ যেভাবে তার বান্দাকে তৈরি করেছেন আশরাফুল মখলুকাত হিসাবে, ওই মখলুকাতের যে রুবিবিয়ত রয়েছে, মানে তার দায়িত্ব এবং কর্তব্য, এটাকে আরবিতে বলা হয় রুবিবিয়ত। এই রুবিবিয়ত নিয়ে যদি আপনারা কোনো কাজ করেন, তাহলে ওটা আপনাকে একটা বরকতময় জায়গাতে নিয়ে যাবে এবং আমি আশা করব যে আপনাদের এই কাজগুলো অব্যাহত থাকবে আর কি। দর্শক, আমরা কথা শুনছিলাম গোলাম আল্লাহ রনি, সাবেক সংসদ সদস্য, তার কাছ থেকে। আমরা ফিরছি কামালউদ্দিন সবুজ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আপনার কাছে। আমরা বিরতির আগে বলেছিলাম যে দর্শকদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা, আপনি জানেন যে আগামীকাল কি প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতৃবৃন্দের একটা সভা হওয়ার কথা। সেটি হয়তো গণমাধ্যমের তথ্য অনুযায়ী যে তারা হয়তো সুনির্দিষ্ট রোডম্যাপ নয়, একদম তারিখ চাইবেন, এরকম একটা বিষয় উঠে এসছে বা শুনতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে এটি আসলে এর ভিতরে বা বিহাইন্ড দ্য সিন অন্য কিছু আছে কিনা, বা কতটুকু বিএনপি কি একটু তাড়াহুড়ো করছে কিনা, এই প্রশ্নও অনেক দর্শকের কাছ থেকে এসেছে। না, প্রথম হচ্ছে যে বিএনপি প্রথম থেকেই, মানে এই পরিবর্তনের প্রথম পর থেকে, যখন পরিবর্তনের আগে তো মনে করেন মানে সবার একটা ছিল যে আউস্ট হাসিনা, ওখানে বিএনপি ছিল, জামাত ছিল, ছাত্র জনতা ছিল, অন্যান্য ছোট বড় রাজনৈতিক দল ছিল, পেশাজীবীরা ছিল। বাট 5ই আগস্টের পরে যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন তো ধরেন সংস্কার, নির্বাচন, এগুলো নিয়ে আলোচনা শুরু হলো। তখন আমরা আবার দেখলাম যে সেই স্টেক হোল্ডারদের মধ্যে ভিন্ন ভিন্নভাবে তাদের বক্তব্য, তাদের চিন্তাভাবনা, এগুলো আমরা দেখছি গত 7-8 মাসে। ন্যাচারালি বিএনপি তো বাংলাদেশের, যদিও গত কয়েকটা নির্বাচন তো আর বিএনপি সেভাবে করেও নাই, সেভাবে কোনো জরিপও হয় নাই, এটা একটা ধারণা করা হয়, হয়তো এটাই সত্য যে এই মুহূর্তে সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বাংলাদেশের। তো সেই হিসাবে বিএনপি তো দীর্ঘদিন নির্বাচনও করতে পারে নাই, 9 পর থেকে 14 পারে নাই, 18 পারে নাই, আপনার 24 পারে নাই, মানে এই নির্বাচনই তো হয় নাই, বিএনপি না কেউই পারে নাই। কাজেই তারা এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তারা মনে করে, এবং এটা আমরাও জানি যে একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন হলে বিএনপির নেতৃত্বে যে জোট হবে সেটাই হয়তো ক্ষমতায় আসবে, এটা একটা পারসেপশন। আর হচ্ছে যে এর বাইরে যারা আছে, মনে করেন জামাত, এখন নতুন করে যে নতুন দল গঠিত হলো, এনসিপি যেটা আছে ছাত্রদের নেতৃত্বে যেটা হলো, এবং অন্যান্য আরও কিছু দল, তারা হয়তো মনে করে যে এখন যে অবস্থা আছে ভোটের যে সেই হিসাবে তারা আসলে ক্ষমতায় যেতে পারবে কিনা, মানে সেখানে একটা আসলে সন্দেহের ব্যাপার তো আছেই। এর মধ্যে আবার দেখেন, তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো বিএনপির নেতৃত্বাধীন যারা আছে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং সংস্কারকে যতটুকু তারা সবসময় বলে আসছে যে মানে অল্প কিছু সংস্কার যেটা নির্বাচনের জন্য প্রয়োজন, তারা মনে করেন যে এটা তো চলমান প্রক্রিয়া, সংস্কার আগে হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতে হবে। যে সংস্কারকে করে মানে ফোকাস করে নির্বাচনকে বিলম্বিত করা, এটা বিএনপি মানতে চাচ্ছে না। আপনি এখন আচ্ছা, আরেকটা হচ্ছে এর মধ্যে আমরা একটা খেয়াল করে দেখেছি যে আমরা আমাদের যে একটা মানে কথা উঠেছে, যেমন ছাত্রদের মধ্য থেকে, যারা ছাত্র জনতা নেত্রী, যে
মানুষ প্রফেসর ইউনূসের এই সরকারকে 5 বছর আরো বেশি চায়। কেউ তখন আবার নানা ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আছে, কেউ বলে যে আরো 10 বছর, কেউ বলে আজীবন। আবার মানে মোটা দাগে কথাটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকুক, সংস্কার করুক, দেশটাকে একটু ঠিক করুক, আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সত্যিকার অর্থে। তো এটা দুইটা ধরনের, দুইটা মানে মোটা দাগে দুইটা জিনিস আছে। বিএনপি মনে করে যে এটা ডেমোক্রেটিক গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, এটা কথা তো ঠিকই আছে। বাট বাংলাদেশের বাস্তবতা যেটা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে যে গত 16-17 বছর যেটা চলেছে, এখানে গণতন্ত্রের বিকল্প যে গণতন্ত্র ঠিক আছে, কিন্তু এটাও নির্বাচন সবাই চায়, আমরাও চাই, কিন্তু একটা নির্বাচন হয়ে গেলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যাবে না। কারণ বাংলাদেশে এই পরিমাণ কোনো প্রতিষ্ঠান নাই যেখানে আপনার সমস্যা নাই। তো আসলে কিছু কিছু জায়গায়, কিছু মানে বেসিক জায়গাগুলিতে মোটা জায়গায় একটা সংস্কার হওয়ার দরকারও আছে। আবার এটার অর্থ এই না যে এটাকে কেন্দ্র করে 5-10 বছর পর্যন্ত চলে যাবে, সেটাও আবার না কিন্তু। এবং এটা টাইম ফ্রেমটা কি হবে এটা ঠিক করতে পারছে না বিএনপি। সেই কারণেই কালকে যেটা যাবে, যেটা আমি আপনি যে প্রশ্ন করেছেন সেখানে, এটা আমি যতটুকু জানি বা অনেকে জানে যে তারা কালকে একদম স্পেসিফিক চাইবে। যে এর আগে যে মিটিংটা হয়েছে সেখানে বলেছে তারা হয়তো রোড ম্যাপ চাইবে, তারা স্পেসিফিক ডেটও চাইতে পারে, এরকম ইয়েও আছে। তো এখন প্রফেসর ইউনূস সাহেব কীভাবে হ্যান্ডেল করে, উনি তো একজন অত্যন্ত দক্ষ। এখন তো মনে করে যে অনেক প্রফেসর ইউনূস পাকা খেলোয়াড়, অনেকে মনে করেন, এবং আমিও মনে করি যে উনি অত্যন্ত দক্ষ এবং ভালোই উনার কূটনীতি, ভালোই উনার রাজনীতি। বা যাই হোক, কথাটা হচ্ছে যে আমাদের চাওয়াটা কি, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা নির্বাচনও চাই, সংস্কারও চাই, বাংলাদেশের স্থিতিশীলতাও চাই, বাংলাদেশের যে গণতন্ত্রের পথে ফিরে আসুক সেটাও চাই, বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়ে গেছে সবগুলিরই আমরা রিপেয়ার চাই এবং সেগুলো শক্তিশালী প্রতিষ্ঠান হোক। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই নির্বাচন আগে করা এবং পরে করা নিয়ে, এবং সংস্কার করা কম করা বেশি করা নিয়ে, এগুলোর মধ্যে যে স্টেক হোল্ডাররা হাসিনা বিরোধী এক প্ল্যাটফর্মে আসে, তাদের মধ্যে যদি অনেক বড় ডিফারেন্স হয়ে যায়, তাহলে আবার এই ফেসিবাদী সরকার, পতিত সরকারের লোকরা কিন্তু আবার এখানে ইন করবে। কিন্তু এই জিনিসটা ওরা দিবে কিনা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। রনি ভাই, সে প্রশ্নে আমি আসবো হয়তো। আপনার কাছে আমি সুনির্দিষ্টভাবে জানতে চাই, সেটি হচ্ছে যে যেটি বলা হয়েছে যে সুনির্দিষ্টভাবে তারিখ চাইবেন, যদিও কামাল উদ্দিন সবুজ ভাই দুটোরই বিষয় বলেছেন। সুনির্দিষ্টভাবে আসলে অবস্থানটা বিএনপির, সেটিকে উনি কিভাবে দেখছেন সেটি ব্যাখ্যা করেননি। আপনি বিএনপির সংসদ সদস্য ছিলেন। আমি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, বিএনপি নেতা। বিএনপির নেতাও না, বিএনপির ইলেকশন করেছেন, কিন্তু এই রাজনৈতিক দলের সাথে আমার কোনো পদপদবি নেই। কিন্তু মানুষ মনে তো করে যে এখন আপনি বিএনপির সাথে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। আমি শুধুমাত্র ওই 18 সনে যে নির্বাচন হয়েছিল, নির্বাচনে বিএনপির প্রতীকে নির্বাচন করেছিলাম, এতটুকু সম্পর্ক। এবং আমি সবসময় আওয়ামী লীগের জামানাতে আওয়ামী লীগকে নিয়ে ওইভাবে খুব কথাবার্তা বলিনি। আবার এখন বিএনপির ইলেকশন করেছি তাই বলে বিএনপির পক্ষে দালালি করতে হবে, তার পক্ষে কথা বলতে হবে, এটা আমার কাছে মনে হয় না যে আই নিড ইট, আমার এটা দরকার নাই। সেক্ষেত্রে আমি সবসময় নিউট্রাল বলার চেষ্টা করি সবসময়। একটা হচ্ছে যে মাত্র কয়েকদিন আগেই বিএনপি যখন প্রধান উপদেষ্টার কাছ থেকে সময় চাইলো, যখন গণমাধ্যমে আসলো, তারপরেই প্রধান উপদেষ্টার বক্তব্য আপনি জানেন, বলেছে যে দ্রুত ডিসেম্বরের মধ্যে কিভাবে সংস্কার শেষ করা যায় তার নির্দেশনা দিয়েছে। এটি কি অনেকে মনে করে থাকে যে বিএনপির কে এই যে খেলোয়াড় বলছেন সবুজ ভাই, তার অংশ হিসাবে কিনা, আর বিএনপি কি তাড়াহুড়ো বেশি করে ফেলছে কিনা, যেখানে জুন পর্যন্ত সময় চেয়েছিল? আপনি সবুজ ভাই বলেছেন যে অনেকে মনে করেন যে ইউনূস সরকার আর একটু থাকা দরকার। প্রথমত সবুজ ভাই যে কথা বলেছেন আমি তার সঙ্গে একটু কমপ্লিমেন্ট দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি খুব ভালো মানের একজন খেলোয়াড়। আমরা সামাজিক মাধ্যমে দেখেছি, এটা উনি বলেছেন কিনা জানি না, যে আমরা আন্তর্জাতিক ফিল্ডে খেলে থাকি খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন, উনি বলেছেন কিনা আমি জানি না, এইভাবেই চলে আসছে। তো কাজেই ভারতের যে সমস্ত লোক আমাদের সাথে খেলতে আসছেন তারা আমাদের পর্যায়ের খেলোয়াড় নন। তো সেই তুলনায় যদি ভারতকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সমর্থকরা এরকম মনে করেন যে উনি হোয়াইট হাউসে বিল ক্লিন্টন, বারাক ওবামা, জো বাইডেন, হিলারি ক্লিন্টন, এই সমস্ত মানুষের সঙ্গে যদি ঘণ্টাখানেক একজন মানুষ বসে, এমনি শরীর গরম হয়ে যায়।
কিংবা ধরুন অলিম্পিকের মাঠে অলিম্পিকের মশাল নিয়ে যদি আপনাকে একটা সুযোগ দেওয়া হতো দৌড় দেওয়ার জন্য, আপনি যদি লিওনেল মেসির সঙ্গে বসে ঘণ্টাখানেক সময় কাটাতেন, রোনালদোর সঙ্গে যদি আপনার একটু ভালো সম্পর্ক থাকতো, রোনালদিনহোর সঙ্গে সম্পর্ক থাকতো, তারপরে ইমানুয়েল ম্যাক্রো যদি আপনাকে তার বাসায় দাওয়াত করতো, আপনার শরীরের উত্তাপ দ্বিগুণ হয়ে যেত। তো এখন এই জায়গাগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস পার হয়ে এসেছেন, এটাই হলো বাস্তবতা। উনি মাইক নিয়ে এত বড় বড় মানুষের সামনে কথা বলেছেন এবং মন্ত্রমুগ্ধের মতো ওনার এই বক্তব্য বহু মানুষ ঘন্টার পর ঘন্টা শুনেছে টিকিট কেটে, অক্সফোর্ডের মতো জায়গাতে, হার্ভার্ডের মতো জায়গাতে। তো ওই জায়গাতে কালকে যারা যাবেন তার সঙ্গে বৈঠক করার জন্য, তারা নিতান্ত শিশু যদি সেই তুলনায় ধরেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বার্গেনিং করবেন সেটা তো পরের কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্ত জায়গাতে ডায়াসে বক্তব্য দিয়েছেন, ওই সমস্ত জায়গাতে টিকিট কেটে ঢোকার মতো সুযোগ সুবিধা ওই যারা যাবেন তাদের কারোরই ইতিপূর্বে হয়নি। ফলে এখানে যারা যাবেন তারা রাম ধারোয়া খেয়ে আসবেন। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মতো ডিপ্লোম্যাসি চালিয়ে আসবেন, তিনি এমন কথা বলবেন, এমন একটা অঙ্গভঙ্গি করবেন এবং এমন যাকে বলা হয় ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলবেন, সারা দেশের মানুষ বলবেন বাহ বাহ বাহ, ডক্টর মোহাম্মদ ইউনূসই আমাদের দরকার। আর ওখানে এই যে সুনির্দিষ্ট ডেটসে বিএনপির যারা যাবেন, তারা ওখান থেকে ডিপ্লোম্যাটিক্যালি যে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসবেন, গত 15-16 বছরে আমরা সেটা দেখিনি। আমরা এমনই কি দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো দূরের কথা, শেখ হাসিনা বা ওবায়দুল কাদের সাহেবের সাথে ডিল করতে গিয়েও বিএনপি আবেগপ্রবণ হয়ে পড়েছে। বিএনপিকে যখন গণভবনে ডাকা হয়েছে এবং তাদের সামনে যখন ক্ষীর দেওয়া হয়েছে, পোলাও দেওয়া হয়েছে, তারপর শেষে তারা প্রথমে জেদ করে গেছে 2018 সনে আমি যেখানে গেলাম নির্বাচনে, যা তারা খাবে না, গণভবনে গিয়ে তারা খাবে না। কিন্তু এমনভাবে খাবার উপস্থাপন করা হয়েছে তারা ফাঁকে ফাঁকে খেতে বাধ্য হয়েছে, তাদের জন্য চিজ কেক আনা হয়েছে। এবং তারা বৈঠক করার পরে এতটা আবেগপ্রবণ হয়ে গেলেন, তাদের বিশ্বাস জন্ম নিল যে আওয়ামী লীগ তাদের সমস্ত মামলা মোকদ্দমা থেকে অব্যাহতি দেবে। ফলে তারা কি করলো, তাদের সেই মামলার যত কাগজপত্র আছে আসামিদের সব কিছু তারা তাদের কাছে দিয়ে আসলো। আর আওয়ামী লীগ যেটা করলো, ওই তালিকা ধরে 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 যারা বাইরে ছিল তাদের অনেককে কপ করে ধরে ফেললো। তো যেখানে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে তারা ডিল করতে পারেনি, তো সেখানে কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারা ব্যক্তিগতভাবে ডিল করবে, এটা আমার কাছে মনে হচ্ছে না যে ভালো কিছু হবে। এর চেয়ে বরং তারা যদি ওই প্রেস সচিব শফিক সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করতেন, তারপর শেষে নাহিদ ইসলামের সাথে করতেন বা অন্য কারোর সাথে করতেন, তো সেখানে একটা জিনিস হতো। বাস্তবতা হলো যে আমরা যেখান থেকে শুনি যে স্বার্থের জন্য বিএনপির অনেক বড় বড় নেতা, এই এনসিপির অনেক ছাত্র নেতা তাদের কাছে সুপারিশ করেন, টেলিফোন করেন, রিকোয়েস্ট করেন। রনি ভাই, খুব ছোট্ট করে আমাকে বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে জানতে চাই, আপনি এটি বলেছেন যে তার সাথে ডক্টর ইউনূসের সাথে তার দাবি আদায় করতে পারবে কিনা, কিন্তু দাবি যে দাবি নিয়ে যাচ্ছে, যতটুকু গণমাধ্যমে এসেছে, সেটির যথার্থতা কতটুকু, এটি কি ছোট সময়ের মধ্যে একটু বলা যাবে না? এটা হ্যাঁ বলা যাবে। প্রথমত হলো যে বিএনপির অস্তিত্বের জন্য নির্বাচনটি আসলে যদি আগামী 1 মাসের মধ্যে করতে পারে বিএনপির জন্য সবচেয়ে ভালো হয়, অর্থাৎ মে মাসের মধ্যে। বিকজ এটা এখন বিএনপি অস্তিত্বের সংকটে পড়ে গেছে। সারা বাংলাদেশে তার নেতাকর্মীরা যাকে বলা হয় অবাধ্য হয়ে পড়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে যত রকম অপকর্ম আছে সব কর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। ফলে বিএনপির হাইকমান্ড রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ওদিকে রাষ্ট্র ক্ষমতা যারা আছেন এই মুহূর্তে, তারা কৌশলে এরকম একটা নীরবতা ভূমিকা পালন করছেন, যার ফলে বিএনপি লোকদের যেন বদনাম হয়, দুর্নাম হয় এবং ভোটের মাঠে যেন তাদের ভরাডুবি ঘটে। এজন্য তারা চোখ বুজে থাকছেন অনেক ক্ষেত্রে এবং সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে যাচ্ছে এই বিএনপির প্রতি। ফলে বিএনপি তার অস্তিত্বের জন্য আসলে নির্বাচনটা চাচ্ছে। এটা হলো তাদের ব্যক্তিগত, আমার প্রয়োজন, আমার ক্ষুধা লাগছে, আমি খাবার চাইবো না, বিএনপি তো এখন নির্বাচনটা দরকার। দ্বিতীয়ত হলো যে ঠিক আছে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ভালো শাসন করবেন, ওইটা করবেন, ওইটা করবেন, সেটা আলাদা কথা। কিন্তু গণতন্ত্র যদি বলেন, সেটা জনগণ যাকে পছন্দ করবে তার লেখাপড়া না থাকুক, ডাজ নট ম্যাটার, তিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী লোকের চাইতেও জনগণের কাছে যদি গুরুত্বপূর্ণ হন, তাকেই বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। এটি হলো গণতন্ত্রের সৌন্দর্য। দর্শক, কথা শুনছিলাম গোলাম মাওলা রনির। আমরা ফিরছি কামালউদ্দিন সবুজ আপনার কাছে। রনি ভাই বলছেন যে বিএনপির অস্তিত্ব সংকট, সেটি আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনি কি মনে করেন কিনা? আর
ওভারঅলি এখন যা হচ্ছে, যদি এখন অন্তর্বর্তী সরকার কোনো খেলতে চায় লং মেয়াদি থাকতে, তাহলে সেটি দেশের জন্য কতটা কল্যাণ হবে মনে করছেন? খুব ছোট্ট করে শুনতে হবে আমাকে, দুটো উত্তর। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে বিএনপি অস্তিত্ব সংকট, এটা এভাবে না বললেও এভাবে বলা যায় যে বিএনপি যেহেতু একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, তাদের এখন নির্বাচন করা ছাড়া আর কোনো অপশানই নাই। দ্যাট ইজ দ্য অনলি অপশন লেফট রাইট এট দিস মোমেন্ট। করতেই হবে পার্টিকে টিকে রাখার জন্য, পার্টির সেই শক্তিটাকে কনসলিডেট করার জন্য। কারণ চারিদিকে যেভাবে বিএনপির লোকজন বিভিন্নভাবে নানাভাবে, তো মানে আমরা দেখছি কিছু কিছু হয়তো যতটুকু পাবলিসিটি হচ্ছে ততটুকু না হইলেও, কারণ এত বড় দলের এগুলো তো চলে আসে আলটিমেটলি। আর বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি তো দেশেও তো নাই। এগুলো একটা ব্যাপার, মানে জায়গার মধ্যে থাকতে হয়। যাই হোক, এখন কথাটা হচ্ছে যে তাদের কাজেই তারা এটা ভালো করেই জানে এবং ভালো করে বোঝে, সেজন্য তাদের নির্বাচন করতে হবে যত দ্রুততর সম্ভব। এর পরবর্তী পর্যায়ে যদি ক্ষমতায় আসার পরে যেটা উনি বলেছেন যে তখন একটা, সেটাকে আমি বলবো যে হয়তো এটা আমরা একটা আশঙ্কা করছি বাংলাদেশের যে অবস্থা এবং রাজনীতির যে অবস্থা, সেটা যদি বিএনপি যদি সেই পরিমাণ ট্যালেন্ট হান্ট করে, সেই পরিমাণ রাজনীতিবিদদেরকে করে, মানে একটা আছে না, মানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা এমন একটা গভর্নমেন্ট করলো ভেরি স্কিল, যেখানে আপনি ইন্ডিয়ার সঙ্গে ফাইট করছেন, যেখানে আপনি আমেরিকা, চীন, গ্লোবাল, মানে অনেক কিছু, এই এত কিছুর মধ্যে এই জিনিস হ্যান্ডেল করে বাংলাদেশকে আপনি মানে আপনার সফলতা দেখানো, এটা তো চারটিখানি কথা না। এটার জন্য অনেক ট্যালেন্টের দরকার আছে, অনেক ভালো রাজনীতিবিদ। এটা বিএনপি কতটুকু পারবে সেটা একটা ব্যাপার। আর প্রফেসর ইউনূস সাহেব দীর্ঘদিন থাকতে চায় কিনা সেটা তার মনের কথা তো আমি জানি না, তবে এটা কিন্তু সত্য, রাইট অর রং সেটাতে আমি পরে যাচ্ছি, যে বাংলাদেশের মানুষ প্রফেসর ইউনূসকে একজন ইন্ডিভিজুয়াল এই মুহূর্তে পর্যন্ত অ্যাজ অফ টুডে আমার মনে হয় ওনাকে মনে হয় অনেক 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 পয়েন্ট দিবে উনি, এবং চাইবে যে বাংলাদেশের অনেক মানুষ, কত পার্সেন্ট আমি জানি না, অনেক মানুষ চাইবে যে উনি আচ্ছা কিছুদিন চালাক, এই ধরনের চাইবে। এটা কি 5 বছর না, ওটা আমি ওই বিতর্কে যাব না। এই দুইয়ের সমন্বয়ের করার একটা উপায় কিন্তু আছে। সেই সমন্বয় যদি বিএনপি এবং আমি যেটা আগে বললাম এবং প্রফেসর ইউনূস সাহেব, আসলে আমার কথাটা হচ্ছে যে প্রফেসর ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশের জন্যই বড় ব্যক্তিত্ব, এটা আসলে ওয়ার্ল্ড ক্লাসের জন্য লোক। এবং এই যে একটা এই ধরনের একটা লোক আগামী কত বছরে আমরা পাবো আমরা কিন্তু জানি না। আমি এমনি বলছি, এই লোকটাকে আমরা মনে করি, এই মানুষটাকে যে বাংলাদেশে পেলেও এরকম পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর আমার মনে হয় কোনো একটা জায়গায় সমন্বয় করা দরকার। যে প্রফেসর ইউনূসের যে বুদ্ধিমত্তা, প্রফেসর ইউনূসের যে ডিপ্লোমেসি, আপনি দেখেন না ভারতের মতো এত বড় রাষ্ট্র কিন্তু প্রফেসর ইউনূসের সঙ্গে অনেক কিছুতে মনে হচ্ছে পেয়ে উঠতে পারছে না, মনে হয়। কিন্তু তাহলে প্রফেসর ইউনূসের বাংলাদেশের জন্য দরকার আছে, তো কাজেই রাজনীতিরও দরকার আছে। এটার মধ্যে কি একটা সমন্বয় করা যায়, গণতন্ত্র, নির্বাচন, সংস্কার, প্রফেসর ইউনূস সবকিছু মিলেও কিন্তু বাংলাদেশ করতে পারে, আমি মনে করি সেই জায়গাটা চিন্তা করতে পারে। ধন্যবাদ। রনি ভাই দুইবারই বলেছেন সবুজ ভাই যে নির্বাচন হলে বিএনপি নেতৃত্বাধীনরাই ক্ষমতায় যাবে, এটি আপনি মনে করছেন কিনা এটি আগে একটু শুনি। জি, আমি মনে করছি। আমি শুধু মনে করছি না, এখন যে অবস্থা আছে 95% সিট বিএনপির লোকজন পাবে। এখন এর মধ্যে বিদ্রোহী প্রার্থী হবে, বিএনপির নমিনেশন পাবে, বাট মোরালে ঘুরে ফিরে বিএনপি। এর কারণ হলো প্রতিটি নির্বাচনী এলাকাটা তাদের নিয়ন্ত্রণে আছে। ওসি তাদের কথা চলছে, টিওনও তাদের কথার বাইরে যেতে পারছে না, সেনাবাহিনী সেখানে চুপচাপ আছে। জি, ফলে ভোটার আসুক বা না আসুক, ওখানে যে ফলাফল আসবে অলমোস্ট 95% সিট বিএনপির দখলে থাকবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি নির্বাচনে, তো অনেকে মনে করছে যে আওয়ামী লীগ এখন যে অবস্থা মাঠে, আওয়ামী লীগের লোকজন তো দাঁড়াতেই পারবে না, সরেয়া উচ্চারণ নৌকাতে দূরের কথা। আওয়ামী লীগের যে প্রার্থী, বিএনপি যদি সেন্ট্রালি তারেক রহমান সাহেব বলেও দেন যে আওয়ামী লীগের সাথে আমরা ঐক্য করছি, তারপর এটা হবে না। জামাত, এনসিপি, অন্যান্য দল, এগুলো হলো ঢাকা শহর কেন্দ্রিক। এইগুলো আপনি কোন একটা নির্বাচনী এলাকাতে আপনি কি মনে করেন, আপনি বিএনপির একেবারে সবচেয়ে দুর্বল একজন প্রার্থী ধরেন, আপনার এই তেজগাঁতে নীরব আছে, এখন নীরব আছে, এখন নীরবের পাশে আপনি নাহিদকে দাঁড়া করাই দেন তো,
নাহিদ বসতে পারে কিনা দেখেন। আপনি গিয়ে ধরেন বিএনপির অন্য একটা ছোট প্রার্থী, একেবারে ছোট প্রার্থী, সেই গিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফে গিয়ে দেখেন, তার পাশে গিয়ে আপনি জামাতের আমিরকে দাঁড়া করাই দেন তো, দেখেন বাস্তবতাটা কি হয়। কিন্তু ওনাদের তো ভোট ব্যাংক আছে। কাদের না, সেটা ভোট ব্যাংক আছে সারা দেশে, কিন্তু সেটা তো এই জন্য তো তারা এখানে 3-4টা প্রবলেম হয়ে গেছে। আপনি যে দলটির কথা বলছেন তারা তো এরকমও হয়েছে যে বিএনপির প্রার্থীর সাথে একই সাথে নির্বাচন করে বিএনপির প্রার্থী হেরেছে। না না, না ওরকম হয়নি। ওখানে বিএনপির একটা গ্রুপ তাদের সাথে যুক্ত হয়েছে, এই কারণে আলটিমেটলি কোন একটা ওলি আহমেদের আসনে এরকম ওরকম মানে তাদের কিছু কিছু জায়গাতে জনপ্রিয়তা আছে, কিন্তু ওই এলাকাতে বিএনপি বা আওয়ামী লীগ এই দুটো দলকে চ্যালেঞ্জ জানিয়ে পাশ করে আসার মতো অবস্থা যদি খুব ফ্রি ফেয়ার ইলেকশন হয় 100%, তাহলে 8 থেকে 10টা সিটে তারা এইভাবে পাশ করে আসতে পারবে, জামাতের মতো দল। আর অন্যান্য যে সমস্ত দলের কথা বললেন তাদের তো সবার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, এটা হলো বাস্তবতা। এই বাস্তবতায় আপনি কি মানে বিএনপি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সেটি কি মনে করছেন যে যথার্থ হবে, নাকি জুন সরকার প্রধান যে বলেছেন সেখানে বিএনপির জন্য যত দ্রুত সম্ভব ততই বিএনপির জন্য নির্বাচনটা দরকার। আদারওয়াইজ মানে ভোটের মাঠে তারা মানে বিশৃঙ্খল হয়ে পড়ছেন ক্রমশ। আর সরকারের পক্ষ থেকে যে সমস্যাটা হলো যে আমাদের দেশে যারাই এই তত্ত্বাবধায়কে আসছে বা বিকল্প গণতন্ত্রের বাইরে আসছে তাদের সেফ এক্সিট হয়নি, মানে তারা পরবর্তীতে এই সমাজে হাঁটতে পারেনি, বাংলাদেশে থাকতে পারেনি, তাদেরকে পালাতে হয়েছে এবং অনেকের জেলে যেতে হয়েছে। এই সরকারকে কতটুকু সময় দিতে চান? এই সরকারের আগে সবার আগে লাগবে সেফ এক্সিটের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা ফ্রম বিএনপি। এখন বিএনপি সেই জিনিসটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে না পারে, উনি যেটা ইন্ডিকেশন দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকারের সঙ্গে বিএনপির একটা নেগোসিয়েশন হতে হবে, ক্ষমতা ভাগাভাগি হতে হবে, যেন তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে না হয়। এর কারণ হলো আমাদের দেশের ট্রেডিশন হলো যারা বিজয়ী হয় এবং যাদের হাত থেকে ক্ষমতা নেয়, বিশেষ করে আপনি 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা চিন্তা করেন, মানে যারা একবার ক্ষমতা ত্যাগ করে তাদেরকে আর দেশে থাকতে দেওয়া হয় না। এখন এই বয়স্ক বয়সে 88 বছর বয়সে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় গিয়ে পালাবেন? তার পক্ষে সম্ভব নাকি? ফলে তিনি যেখানে বসছেন তাকে 100% শিওর হতে হবে যে তিনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, তার আগ পর্যন্ত তিনি চাইলেও তার লোকজন তাকে এটা করতে দেবে না, শেষ করতে হবে। ফলে তাকে নিয়ে এই যে কথা হচ্ছে, কেউ বলছে 5 বছর থাকুক, কেউ বলছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আসুক, এবং এটা নিয়ে একটার পর একটা প্যাচ লাগতেই থাকবে। থ্যাংক ইউ। একদম 30 সেকেন্ডে বলবেন, সেটা হচ্ছে ভোজ্য তেলের দাম বেড়েছে শুনেছেন, এবং শিল্প খাতের গ্যাসের দাম বেড়েছে 33 ভাগ। এটি এই সরকারের যে বাহবা পাচ্ছিল সেখানে হবে কিনা, কোনো ব্যত্যয় হবে কিনা, একদমই 30 সেকেন্ডে বলবেন, আমি সময় দিতে পারবো। প্রথম হচ্ছে যে আপনার গ্যাসের দামের কথা যেটা বলছেন, সেটা আসলে দাম না বাড়িয়েও কিন্তু এই জিনিসটা করা যাইতে, এটা বাড়াতে যেটা হয়েছে বাংলাদেশের যে এটার সঙ্গে তো শিল্প উৎপাদন জড়িত, এবং এতে করে শিল্পে আপনার বিনিয়োগ কমে যাবে, এবং আপনার বাংলাদেশের যে শিল্প যেসব মানে প্রোডাক্ট দেশে, বাংলাদেশে এবং বাইরেও অনেক এক্সপোর্ট হয়, সেই জায়গায় ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ মার্কেটও কিন্তু নানা ধরনের মার খেয়ে প্রভাব পড়বে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হয় নাই। সবুজ ভাই, আমরা আরেকদিন নিশ্চয়ই আলোচনা শুনবো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ রনি ভাই আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই কল্যাণমূলক একটি দেশ গড়ে উঠুক, যেখানে গণমাধ্যম হিসেবে আমরা সহ সবাই ভূমিকা পালন করি, এমনকি আমি আপনি যেখানেই আছি সেখান থেকেই কল্যাণমূলক দেশের পক্ষে একটু হলেও ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।